স্বপ্নের নন্দনের সপ্তদশ বর্ষপূর্তিতে যে 5 দিন ব্যাপী নাট্যোৎসব 2025-এর আয়োজন আমরা করেছিলাম, আজ তার শেষ দিন। আজ শেষ দিনের আমরা শুরু করছি নাটক মাতৃ। নাটক মৈনাক সেনগুপ্ত, নির্দেশনা দেবযানী বন্দ্যোপাধ্যায়, আলোকপ্রক্ষেপণ সুজিত দাস, আবহ পরিকল্পনা কৃত্তিকা বোস, সামগ্রিক ভাবনা ও পরিচালনা উদয় রাও। নাটক মাতৃ। দিদি, আমার পুত্ররা কি তোমার সঙ্গে রয়েছে? দোহাই, তাদের নিয়ে এসো না। আমার বেশভূষা অসমৃদ্ধ। দিদি, তুমি একা শেষ হয়ে যাওনি, আমিও তো শেষ হয়ে গেলাম। জানি তুমিও নারী, তোমারও কামনা বাসনা আছে। তুমি নিজেকে সংযত করতে পেরেছো বারবার। আমিও তো সেই চেষ্টাই করেছিলাম, কিন্তু এই শতভৃঙ্গ পর্বত, এই অরণ্য, এই আগুন ছড়া পলাশ গাছের শাড়ি, কোমরের ভোজন, পদ্মের সুবাস আমাকে মনে করিয়ে দিল আমিও একজন নারী, এক যুবতী। আমি মুহূর্তের জন্য বিস্মৃত হলাম কিমিন্দমণির অভিশাপের কথা। আমার সমস্ত সত্তায় কেবল আমার নারীত্ব, আমার প্রতিটি রূপে আসঙ্গ লিপ্সা। হ্যাঁ হ্যাঁ, আমি নির্লজ্জের মতোই বলছি। আজ শেষবার এবং প্রথমবার আমি বলতে চাই আমার সব কথা। মহামতি ভীষ্ম এলেন আমার ভাইয়ের কাছে আমাকে প্রার্থনা করতে পাণ্ডুর জন্য। অম্বা, অম্বিকা, অম্বালিকাকে স্বয়ংবর সভা থেকে হরণ করেছিলেন যে দেবব্রত, তিনি আর এই ভীষ্ম এক নন। সেদিন তিনি গিয়েছিলেন একা। আর্যাবর্তের সকল বীরকে পরাভূত করে 3 ভগিনীকে নিয়ে গিয়েছিলেন হস্তিনাপুরে। আমার ভ্রাতা স্বর্গের কাছে এসেছিলেন প্রবীণ ভীষ্ম, মন্ত্রী, পুরোহিত, সৈন্য সহ। স্বয়ং ভীষ্ম আসছেন তার কাছে। এটি কেবল বৈবাহিক সম্বন্ধ নয়, এক নবীন রাজার কাছে সমগ্র আর্যভূমিতে নিজেকে প্রতিষ্ঠিত করার এক বিরাট সুযোগ। সর্ববিহলিত এমন মহাভাবনীয় প্রস্তাব। তিনি আমাকে একবার জিজ্ঞাসা করার প্রয়োজন বিস্তৃত হলে পারিবারিক কথাটি ভুলে যান। আমাদের কৌলিক প্রথা অনুযায়ী কন্যাপণ ব্যতীত বিবাহ সম্পন্ন হয় না। কন্যাপণ অর্থাৎ কন্যাকে বিক্রয় করা। আমাকেও বিক্রি করে দেওয়া হলো। স্বর্ণালঙ্কার, মণিমুক্তা, প্রবাল, হাতি, ঘোড়া, রথের বিনিময়ে আমাকে তুলে দেওয়া হলো বিশ্বের হাতে পাণ্ডুর সাথে বিবাহ। ক্ষমতাহীন
পাণ্ডু। গোটা ভারতভূমি জানতো পাণ্ডুরাজের অক্ষমতার কথা, অভিশাপের কথা। সর্বরাজ জানতেন না তা তো নয়, তবুও তিনি তার নিজের ভগ্নীকে কেবলমাত্র রাজনীতির পাশা খেলার এক প্রতি হিসাবে ব্যবহার করলেন। তোমার সপত্নী হিসেবে আমি এলাম হস্তিনা। শাপগ্রস্ত পাণ্ডুকে পেলাম, তাও একা পেলাম না কাকে, ভাগ করে নিতে হলো তোমার সঙ্গে, ব্যক্তিত্বময়ী দৈবানুকূল্য প্রাপ্ত কুন্তির সঙ্গে। দিদি, তুমি কোনোদিন আমার নাম জানতে চাও? কেউ জানতে চায়নি, এমনকি মহর্ষি ব্যাসদেব পর্যন্ত আমার কোনো নাম দেওয়ার প্রয়োজন বোধ করেননি। আমি পরিচিত হলাম কেবল আমার দেশের নামে, মাদ্রি, মদ্রবতী, উত্তর পশ্চিমাঞ্চলের একটি ক্ষুদ্র রাজ্য মদ্র। সেই রাজ্যের পিতা হিসেবেই আমার পরিচয়। আমার কোনো নিজস্বতা নেই, বর্তমান নেই, ভবিষ্যৎ নেই, আমার সমগ্র অতীত আমার নাম করতে পারে হস্তিনাপুরে এসে আমি পেলাম এক নতুন খবর, আর পেলাম সপত্নী। না পিতা, অস্বীকার করো না, নারীর চোখের ভাষা নারীর মতো আর কেই বা করতে পারে। তোমার স্বামীকে ভাগ করে নিতে হবে অন্য এক নারীর সঙ্গে, যে কিনা তোমার কনিষ্ঠা। ও না 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 না, আমি তোমাকে দোষারোপ করছি না পিতা, এ নারীর স্বাভাবিক প্রবৃত্তি। আমি তো জেনেই এসেছিলাম, তুমি তো আগাম জানতে পারোনি আমি আসবো। নিজের অক্ষমতা কোনো পুরুষই স্বীকার করে না, কোনো অক্ষমতাই আড়ম্বর দিয়ে আড়াল করতে চায়। আমাদের পতিও সেই নিয়মের ব্যতিক্রম ছিলেন না। আমাদের অন্তঃপুরে রেখে তিনি চলে গেলেন মৃগয়া। নিরীহ হরিণদের ওপর নিজের পৌরুষের প্রদর্শন। তারপর গেলেন দিগ্বিজয়। যে পুরুষ নিজের স্ত্রীর শয্যা সঙ্গী হতে পারেন না, তিনি অন্য নারীকে সঙ্গীহীন করার মধ্য দিয়ে হয়তো পুরুষত্বের চরিতার্থতা খুঁজে পান। তখন আমি শপথী ছিলাম, সখী ছিলাম, হয়তো এখনো তাই। তাই দুজনের সংকট যাপন এক হওয়া সত্ত্বেও না 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 না, এক নয় এক নয়, অনেকটা এক হওয়া সত্ত্বেও আমরা পরস্পর দুঃখ তাপ ভাগ করে নিই, ভালোবেসে হাত বাড়াইনি একে অপরের দিকে। আমাদের দুই নারীর মাঝখানে প্রাচীরের মতো দাঁড়িয়েছিল একটি শরীর। আমরা দুজনেই জানতাম প্রিয়তমা রমণীর সঙ্গে শারীরিক সম্পর্ক মৃত্যু ডেকে আনবে আমাদের স্বামী। তারপরেও আমরা নিরন্তর প্রতিযোগিতায় রত থেকেছি প্রিয়তমা রমণী হওয়ার। না দিদি, বলতে দাও আজ। আমি জানি শাস্ত্রমতে একজন মহিলার কর্তব্য এই যে তাকে শুধু মুখ হয়ে প্রতিক্রিয়াশীল হয়ে সব কবিতর্ক মেনে নিতে হবে। আমরা তো মেনে নিয়েছিলাম, শুধু একটিবার চেয়েছিলাম মানুষের জৈবিক প্রবৃত্তি দমন না করে বাস্তবে মুখোমুখি দাঁড়াতে। ভেবেছিলাম মানুষের সামনে ঈশ্বর, ঋষি, ঋষিবাক্য সব মিথ্যে হয়ে যাবে, কেবল সত্যি হয়ে উঠবে প্রকৃতি। তোমার মনে আছে দিদি, দিগ্বিজয়
ফিরে উনি আমাদের দুজনকে নিয়ে গেলেন বনবিহারে। আমাদের বয়স তখন অনেকটাই কম, দুজনেই। আমরা আনন্দে উদ্বেলিত। না, তুমি কিনা জানি, আমি 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 উচ্ছল হয়ে উঠেছিলাম। সেদিনও পৃথিবীতে এমনই এক গন্ধ ছড়ানো ছিল, প্রজাপতির মতো রঙিন হয়ে উঠেছিলাম। তারপর এমনই এক পাখির পূজন মাখা সকালে তিনি বলেছিলেন, প্রজ্ঞা গ্রহণ করতে চান, অবলম্বন করতে চান বৈরাগ্য। যদি তাই চান তাহলে বিবাহ করেছিলেন কেন, নিজেকে সম্যকভাবে জানার পরেও? সেদিন অনেক কথা বলতে ইচ্ছে হলেও সমাজ ও শাস্ত্রের বিধান মেনে বলতে পারি। তোমার সঙ্গে সুর মিলিয়ে বলতে বাধ্য হয়েছিলাম, আমরা তোমার ধর্মপত্নী। যদি তপস্যায় করতে চাও আমাদের ত্যাগ করা কি প্রয়োজন? তুমি যদি ইন্দ্রিয় দমন করে নিজেকে বৈরাগ্যে নিয়োজিত করতে চাও, আমরাও না হয় তাই করব। আমার ওষ্ঠাধরের মতো উচ্চারণ করলেও এ আমার অন্তরের কথা ছিল। কিন্তু ভয়, প্রবল ভয় ছিল মনে। অন্তরের কথা উচ্চারিত হলে সমাজ যদি আমাকে নষ্টা বলে, তাই শরীরকে অগ্রাহ্য করে, প্রকৃতিকে অস্বীকার করে তোমার কণ্ঠে কণ্ঠ মিলিয়েছিলাম। কিন্তু তুমি আর আমি তো এক নই। তুমি ঈশ্বরের আশীর্বাদ ধন্য, তোমার ডাক অস্বীকার করতে পারে এমন ক্ষমতা জীবনে কোনো পুরুষের নেই। আমি সাধারণ নারী, তোমার ডাকে একে একে নেমে এলেন ইন্দ্র, পবন এবং ধর্ম। নারী হিসেবে তুমি সম্পূর্ণ। তুমি জেনে গেছো রমণ গর্ভধারণ কতটা যন্ত্রণার, সন্তান কিভাবে আদর করে। আমার দিন কাটছে যথারীতি চরম শিকড়। একদিকে সামান্য নারী আমি, অপরদিকে রাজনীতির হিসেব নিকেশ, গান্ধারী সন্তান সংগ্রহ। ধৃতরাষ্ট্রের অনাগত সন্তানরা হস্তিনাপুর সিংহাসনের উত্তরাধিকার। অতএব প্রেম নয়, কামনা নয়, বাসনা নয়, ক্ষমতা রৌরসে গর্ভবতী হতে হবে পাণ্ডুকে। সেই ক্ষমতা পাণ্ডুরাজের না থাকলেও তোমার ছিল। তোমার আহ্বানে একে একে এলেন ধর্ম, পবন এবং ইন্দ্র। নারী হিসেবে তুমি সম্পূর্ণ। বিপরীতে আমি জানতাম, আমি হয়তো তোমার কাছে বলতে পারতাম, কিন্তু কেন কেন তোমার কৃপা প্রার্থী হব বলতে পারো? এই অসম্পূর্ণতা তো আমার নয়, অক্ষমতা যার দায় তারই। আমি জানতাম আমাকেও যদি পুত্র লাভ করতে হয় কুন্তির উপরই নির্ভর করতে হবে, সব পত্নী। কিন্তু কেন করব যে কুন্তি আমার প্রতি ঈর্ষা কাতর? কেন তার অনুগ্রহ ভাজন হব? পাণ্ডু বলবেন আমার হয়ে, আমার স্বামী পাণ্ডু। পাণ্ডুকে বললাম আমি, মৃগমণির অভিশাপে আপনার প্রজনন ক্ষমতা নেই, তার জন্য পরিতাপ করি না। একজন পরিপূর্ণ নারী হওয়া সত্ত্বেও আমি সম্ভবে করছি, কিন্তু আমি মনস্মৃতির আশ্বাস পেতে চাই।
পৃথা আমার সমান, সব অর্থেই সমান। আপনি যদি মনে করেন এই পৃথিবীর কাছে আমারও কিছু প্রাপ্য আছে, আপনি বলবেন, নচেৎ দিদি চতুর্থ সন্তানের জন্য নিযুক্ত হওয়ার প্রস্তাব উনি প্রত্যাখ্যান করেছেন, আর ঠিক সেই সুযোগটাই আমি নিতে চেয়েছি। তিনবার তুমি তোমার অপরিচিত অথচ শক্তিশালী দেবতাদের সাথে সংগত হয়েছ, কি অনিন্দ্যকান্তে সন্তান লাভ করেছ। আমি অবশেষে পাণ্ডুরাজের আদেশানুসারে হয়তো তোমার অনিচ্ছা সত্ত্বেও তুমি আমার সঙ্গে দেখা করবে। আমি লাভ করলাম দেব সঙ্গমণি মন্ত্র। মার্জনা করো, আমি তোমার অনুগামিনী হতে পারি। আমি সৈনিনী, আমার ইচ্ছে কেবল আমার দ্বারাই নিয়ন্ত্রিত হয়। পৃথা প্রতিভা শয্যা সঙ্গিনী হওয়ার আগে একটি স্বামীর আদেশ মান্য করেছে। জেনে নিয়েছ কেমন পুত্র তার কামনা, সেই অনুসারে আহ্বান করেছ, কখনো ধর্মকে, কখনো অবকে, কখনো ইন্দ্র। আমি দেখে নিলাম অশ্বিনী কুমার কাকাদয়। জানি তুমি পূর্ণ হয়েছিলে, আমার নারী সত্তা কি সুযোগকে কাজে লাগাতে চেয়েছিলাম দ্বিগুণ উপভোগের জন্য। পরামর্শ করিনি তোমার সঙ্গে, স্বামীর উপদেশ নেওয়ার কথা আমার মনেও আসে। আমি একই সঙ্গে দুই পুত্রের জন্ম আমার বুকের দুপাশে দুটি সত্যজাত অনিন্দ প্রাণীকে শিশু। তবে নায়িকা কেন, অশ্বিনী কুমার ভ্রাতাদের রূপ গৌরব তো ত্রিভুবন বন্দিত। আমার মতো করে তোমার কেউই বোঝেনি। প্রথমবার আমার সন্তানের আশীর্বাদ করতে আসার ফলে তোমার মনে হতেই পারে আমি চাকরির আশ্রয় নিয়েছিলাম, নিয়েছিলাম কবতাকার স্মরণ। আমি তেমন ভাবে পারি, আমি শুধু চেয়েছিলাম সেই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করতে। কি অসাধারণ সেই ক্ষণ, কি অনিন্দ্যকান্তি পুরুষ আমার শয্যায় আরো একটিবার আমি চেয়েছিলাম তোমার সাহায্যের হাত, আরো কিছু বল চেয়েছিলাম, কিন্তু এবারও যায়নি তোমার কৃপা যাচা করতে। আমারই প্ররোচনায়, হ্যাঁ সচেতন ভাবেই বলছি, আমারই প্ররোচনায় রাজা গিয়েছিলেন তোমার কাছে। প্রথমবার আমার জন্য তোমার হৃদয়ে করুণার উদ্রেক হলে এবার হয় না, আমাদের স্বাভাবিক। তুমি তিনবার সংগত হয়ে 3 পুত্রের জন্ম, আমি একবারই। ভুল তো আগামীতে প্রকাশিত হবে, রূপে তারা 3 জ্যেষ্ঠ রাখার চেয়ে অনেকটাই উন্নত। তিনি মহারাজের প্রস্তাব তুমি ফিরিয়ে দিয়েছিলে, সেদিন কি কি ভাষা প্রয়োগ করেছিলে সম্মানের নদীবে, সেই সব বাক্য আমার কর্ণকুহরেও প্রবেশ করেছিল। চতুরা, নষ্টা, সব কিছু। ক্ষমতাহীন পাণ্ডুরাজের আমার প্রতি পক্ষপাত ছিল, সে কথা আমি বুঝতাম, তুমি বুঝতে না। মতমস্ত পাণ্ডু ফিরে এলেন আমার কাছে, বললেন তুমি দ্বিতীয়বার এমন অনুরোধ করতে চাও না। সেদিন খুব ইচ্ছে করছিল পাণ্ডুরাজকে জড়িয়ে ধরতে, তার কষ্ট চুম্বন করতে,
তারপরেই আমি ভেবেছিলাম বৃথা, তোমার দিদি না বলে মাঝে মাঝে নাম ধরে সম্বোধন করছি বলে তুমি কি রাগ করছো? আসলে আমরা দুজন নারী মুখোমুখি দাঁড়িয়ে গেল, কেউ নেই কোথাও, শুধু তুমি আর আমি। যতই দৈব শক্তিতে বলিয়ান হও না কুন্তি, তুমিও প্রিয় না। প্রতিটি মুহূর্তে মরে যাচ্ছিলাম সত্যি, আমার প্রতিটি অঙ্গ ছিল অসম্বলিত। সংবলাপ করতে হলে আমাকে নত যেন হতে হতো তোমারই কাছে, যে তুমি জানোই না তুমিও পরিচালিত হচ্ছ অন্যের অঙ্গুলি মেলানো। তাই বেঁচে থাকতে চেয়েছিলাম একটু পরের জন্য। প্ররোচিত, হ্যাঁ প্ররোচিতই করেছিলাম পাণ্ডুকে। ভেবেছিলাম তার জীবন ব্যর্থ হলেও অন্তত মৃত্যু সার্থক। তুমি ইন্দ্রিয়কে জয় করেছিলে দিদি, অন্তত চেয়েছিলে। আমি চেয়েও পারিনি, কিংবা চাইনি। কেন চাইবো বলো? অন্যের অভিশাপ কেন বর্ষিত হবে আমার যৌবনের উপর? জানি আমার জন্যই বৈধব্য নেমে এলো তোমার উপর। আমি অস্বীকার করছিলাম, আমার বাধা দেওয়া উচিত ছিল, অন্তত ততটা দেওয়া উচিত ছিল যতটাতে রাজন নিবৃত্ত হন। হয়তো আমার অপচরে আমি নিজেকে যাচাই করে নিতে চাইছিলাম এই বসন্ত বিকেলে পুরুষালোকে এখনো কামনা করে কিনা। তোমার মধ্যে যৌবনের অতৃপ্তি ছিল না, সে তোমার আশীর্বাদ না অভিশাপ না নিবৃত্তি আমি জানি, কিন্তু তোমার ছিল না বলে অন্যের থাকবে না, অন্তত থাকাটা অন্যায় এমনটা তো নয়। তুমি আমাকে পরিণত হয়েছিলে, আমার হাঁটা চলা কথা বলা হাসি ওকে আকৃষ্ট করেছে। তোমার দুটো চোখ এর মধ্যে অন্য কথা বলছে, কেন? তার দুটি চোখে আমি শেষ মুহূর্তে এক অন্য ভাষা দেখেছিলাম। বংশ রক্ষার দায়ে রাজ্য বিস্তারের জন্য তিনি তার দুই স্ত্রীকে বারবার অন্য পুরুষের অঙ্কশায়িনী করেছিলেন। সন্তানরা তাকে পিতা বলে জানলেও স্বয়ং তিনি তো জানতেন তিনি নির্বীজ। তবু পুরুষ তো এক বিষণ্ণতার চাদর জড়িয়ে তিনি নিজেকে সব সময় আমাদের থেকে আড়াল করে রাখতেন। চলে যাওয়ার আগে তিনি নিজে এক টানে সেই চাদর সরিয়ে দিয়েছিলেন। আমি দেখেছিলাম বারবার জিতে গেছে। আমি বারংবার হাত পেতেছি তোমার কাছে, কখনো তুমি আমার আঁচল ভরে দিয়েছো, কখনো একবার, এই শেষবার আমি এমন কিছু পেয়েছি যা তুমি কখনো পাওনি, কোনোদিন পাবে না। স্বীকার করছি দিদি, আমার বাধা দেওয়া উচিত ছিল, বারবারই তো স্বীকার করছি, কিন্তু তুমি নিজে কেন সংযত হবেন না? নাকি সংযম কোনোকালেই পুরুষের ধর্ম নয়? না, হতে পারে তুমি বড়, এটাও সত্যি যে তুমি প্রথমা পত্নী, কিন্তু স্বামীর সমপিতা তুমি হবে না। কেন বলছো এমন কথা? আমি উপনাম্বিত হচ্ছে
কথা জানি বলেই আমি আমার সঙ্গী হিসেবে মিত্র বা বরুণকে নয়, অকুলীন অশ্বিনী কুমারদের নির্বাচন করি। তুমি মনেও শিখতে, মহাকাল তোমার জন্য অনেক উচ্চ আসন নির্দিষ্ট করে রেখেছে। ভবিষ্যতে তুমি হয়তো আর সমুদ্র হিমাচলের রাজমা